ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান। ব্যয় সম্পদ আদায় চিনতে পারলে কে ঠেকায়। হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো তোমরা। হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজউদ্দিন তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার এই ক্লাসটি থেকে কারখানার সকল উপরিব্যয় বা কারখানার সকল খরচসমূহের একটি পূর্ণাঙ্গ তালিকা পাবে। আর এই কারখানার সকল উপরিব্যয় বা খরচগুলো তোমাদের চেনাটা অত্যন্ত জরুরি। কেননা প্রথমতই তোমরা দেখবে যে আর্থিক বিবরণীতে দক্ষ হতে হলে বিশেষ করে আর্থিক বিবরণীর যে বিশদ আয় বিবরণী রয়েছে সেটা যদি তোমরা পারতে চাও তাহলে তোমাদের এই কারখানার উপরিব্যয়গুলো চিনতে হবে। এর কারণ হলো এই বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয় নামে একটি খাত রয়েছে, আর এই কারখানার উপরিব্যয়গুলো সেই পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত হয়। আবার যদি আমি আরও সুনির্দিষ্ট করে বলি, পরিচালন মুনাফা নির্ণয় করতে এই কারখানার উপরিব্যয় পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত হবে। এর কারণ পরিচালন আয় থেকে পরিচালন ব্যয় বাদ দিয়ে পরিচালন মুনাফা নির্ণয় করতে হয়। পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হলো উৎপাদন ব্যয় বিবরণীতে এই কারখানার উপরিব্যয় নামে আলাদা একটি খাত তৈরি করে সকল উপরিব্যয়গুলো লিখতে হয়। যদি তুমি এই কারখানার উপরিব্যয় না চিনো তাহলে উৎপাদন ব্যয় বিবরণীও ভালোভাবে করতে পারবে না। সর্বোপরি কথা হলো শিক্ষা জীবনে বিভিন্ন এমসিকিউ পরীক্ষায় এবং চাকরি জীবনে তোমরা যদি সফল হতে চাও, ভালো চাকরি পেতে চাও, তাহলে তোমাদের এগুলো ভালোভাবে জানতে হবে। তাহলে চলো আমরা কিছু চিত্রের সাহায্যে এই কারখানার উপরিব্যয়গুলো জেনে নেই, পাশাপাশি সকল উপরিব্যয়গুলোর একটি তালিকা দেখে নেই। শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা গার্মেন্টস ফ্যাক্টরি, আর এর অভ্যন্তরে এই যে নারী পুরুষরা এভাবে পোশাক উৎপাদন করে, অর্থাৎ পোশাক তৈরি করে। তাই আমি বলে থাকি যে স্থানে পণ্যদ্রব্য উৎপাদন করা হয় তাকে কারখানা বলে। এখানে পণ্যদ্রব্য হলো পোশাক। যে ফ্যাক্টরিতে সিমেন্ট তৈরি করা হয় সেটা হবে সিমেন্ট ফ্যাক্টরি। অনুরূপভাবে যে স্থানে কোনো পণ্যদ্রব্য তৈরি করা হয় সেটি হবে কারখানা। আর এই যে একটি কারখানা, এই কারখানার দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য যে অর্থ ব্যয় করতে হয় তাদেরকে কারখানার উপরিব্যয় বলে। অর্থাৎ শুধু এই কারখানাটাকে সচল রাখার জন্য যে ব্যয়গুলো হবে সেটাই হবে কারখানার উপরিব্যয়। তাহলে চলো আমরা জেনে নেই এই এরকম একটি কারখানাকে সচল রাখতে কি কি ব্যয় হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই দেখো কারখানা ভবনের মেরামত, অর্থাৎ এই যে ফ্যাক্টরি, এই যে ভবন, এই ভবনটা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হলে একে মেরামত করতে হয়। আর এই মেরামত করতে যে ব্যয় হয় সেটাই হলো কারখানা ভবনের মেরামত ব্যয়। আবার দেখো কারখানার মেরামত খরচ। এই কারখানার মেরামত খরচ বলতে কারখানা ভবনের মেরামত খরচ কি বোঝায়। আবার কারখানা ভবনের অবচয়, অর্থাৎ এই কারখানাটা ব্যবহার করতে থাকলে বছরের পর বছর এটা আমরা ব্যবহার করব, তো ব্যবহার করলে আস্তে আস্তে এটা পুরাতন হবে, আর পুরাতন হলে এর কিছু মূল্য কমবে, সেটাই হবে অবচয়। আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, কারখানার আসবাবপত্রের মেরামত, অর্থাৎ এই যে কারখানার অভ্যন্তরে বিভিন্ন আসবাবপত্র আছে, এই যে দেখো মেশিনটা যে টেবিলের উপরে আছে, আবার এই ওয়ার্কাররা, এই শ্রমিকরা যে চেয়ারের উপর বসেছে সেটা কিন্তু আসবাবপত্র, সেগুলো বিভিন্ন সময় নষ্ট হয়, সেগুলোর মেরামত করতে হয়। আবার কারখানার আসবাবপত্রের অবচয়, অর্থাৎ এই কারখানায় যত ধরনের আসবাবপত্র আছে তার দীর্ঘদিন ব্যবহারের ফলে তাদের মূল্য ধীরে ধীরে কমে, সেটা হলো কারখানার আসবাবপত্রের অবচয়। আবার এই কারখানায় বিভিন্ন ধরনের মণিহারি, যেমন ছোট ছোট পিন, আলপিন, পেন্সিল ইত্যাদি ব্যবহার করে, সেগুলো হলো কারখানায় ব্যবহৃত মণিহারি। আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, যন্ত্রপাতির অবচয়, এই যে দেখো মেশিন, এই যে পোশাক উৎপাদনে এই যে যন্ত্রপাতি মেশিন, এই মেশিনগুলো ব্যবহার করতে করতে তাদের মূল্য কমে, আর এই যে মেশিন ব্যবহার করলে তাদের মূল্য কমে সেটি হলো মেশিনের অবচয় বা যন্ত্রপাতির অবচয়, বা আরেক নাম কলকবজার অবচয়। আবার শিক্ষার্থী বন্ধুরা, এই যন্ত্রপাতিগুলো বিভিন্ন সময় নষ্ট হয়, তখন তাদেরকে মেরামত করতে হয়, তাই যন্ত্রপাতির মেরামত বা কলকবজার মেরামত। এখন শিক্ষার্থী বন্ধুরা, এই যে একটা বিল্ডিং, যদি এই বিল্ডিংটা তোমার নিজের হয় তাহলে তো ভালো কথা, কিন্তু যদি এরকম বিল্ডিং তোমার না থাকে এই গার্মেন্টস ফ্যাক্টরি দেওয়ার জন্য, তখন কিন্তু তোমাকে এরকম একটা বিল্ডিং ভাড়া করতে হবে, তখন ভাড়া দিতে হবে, সেটাই হলো কারখানার ভাড়া।
আবার শিক্ষার্থী বন্ধুরা এই কারখানাটাকে সচল রাখার জন্য এই যে সুন্দর কর্মপরিবেশের জন্য এই যে দেখো লাইটিং করা হয়েছে, এখানে বিল দিতে হয়, এটা হলো বিদ্যুৎ বিল। আবার এই শ্রমিকদের বিভিন্ন পানির প্রয়োজন হয়ে থাকে বিভিন্ন কাজে, সেটাতে পানি বিল দিতে হয়। আবার অনেক ফ্যাক্টরি আছে, তার জ্বালানি লাগে। জ্বালানি বলতে যে গ্যাস, কয়লা এগুলোকে বুঝায় আর কি। যেমন মনে করো শিক্ষার্থী বন্ধুরা, এই ফ্যাক্টরিতে একটি জেনারেটর আছে, যখন বিদ্যুৎ চলে যায় সেই জেনারেটর দিয়ে সাপোর্ট দিতে হয়। তো সেই জেনারেটর চালাতে কি লাগে? তেল লাগে, মোবিল লাগে, হয়তো বা গ্যাসও লাগে। এগুলোই হলো জ্বালানি, বা এই যে আমি গ্যাস নামে একটা আলাদা দিয়েছি। তো এটা কি জন্য লাগতেছে শিক্ষার্থী বন্ধুরা? এই ফ্যাক্টরিটাকে সচল রাখার জন্য। যদি বিদ্যুৎ চলে যায় আর যদি জেনারেটর না থাকে তাহলে কিন্তু এই ফ্যাক্টরিটি সচল থাকবে না, সেহেতু এগুলো ফ্যাক্টরির ব্যয়। কারখানার বীমা, এই শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই ফ্যাক্টরিটা যে কোনো সময় আগুন লেগে যেতে পারে, বা ভূমি ধস হয়ে পড়ে যেতে পারে, বা ভূমিকম্প হতে পারে। যেমন মনে করো রানা প্লাজা ভূমিধসে পড়ে গিয়েছিল। আবার অনেক ফ্যাক্টরিতে আমরা দেখি মাঝে মাঝে আগুন লাগে। এরকম ক্ষতি হলে যেন সেটা পুষিয়ে নেওয়া যায়, এর জন্য বিমা করতে হয়। আর বিমা করলে কিছু বিমা প্রিমিয়াম দিতে হয়। এই কারখানার জন্য যে বিমা প্রিমিয়াম দিতে হয় সেটা হলো কারখানার বিমা। এটা শিক্ষার্থী বন্ধুরা এই কারখানার ব্যয়। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 16টা আরও আছে, চলো দেখে নেই। এই দেখো শিক্ষার্থী বন্ধুরা, 17 নম্বর কারখানার কর, অর্থাৎ এই কারখানার উপর সরকারকে বিভিন্ন ট্যাক্স দিতে হয়, সেটা হলো কারখানার কর। আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যা বললাম সেই বিষয়গুলোকে মনিটরিং করার জন্য ম্যানেজার লাগে বা ব্যবস্থাপক লাগে, তাদেরকে বেতন দিতে হয়। আবার সুপারভাইজার লাগে এই উৎপাদন কার্যক্রমগুলোকে দেখার জন্য, তাই সেই সুপারভাইজারকে বেতন দিতে হয়। আবার কারখানার অঙ্কন শাখা থাকে। অঙ্কন শাখা বলতে একটি পণ্যর রূপরেখা কীরকম হবে, কিভাবে পণ্যর ডিজাইন হবে, সেই অঙ্কন শাখা থাকে। সেই অঙ্কন শাখায় বিভিন্ন শ্রমিক থেকে, তাদের বেতন দিতে হয়। আবার শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো শ্রমিকরা আছে, তাদের কল্যাণে বিভিন্ন ব্যয় করতে হয়, সেগুলোকে বলে কারখানার শ্রমিক কল্যাণ খরচ। তো আবার শিক্ষার্থী বন্ধুরা, এই সম্পূর্ণ কারখানাটিকে রক্ষণাবেক্ষণ করার জন্য দারোয়ান লাগে, আরও অনেক রকম সিকিউরিটি লাগে, আরও বিভিন্ন ধরনের খরচ আছে, সেটাকে আমরা বলি কারখানার রক্ষণাবেক্ষণ খরচ। তারপর 23 নঙে দেখো কারখানার কারিগরি নির্দেশনা ফি, অর্থাৎ কারখানার কারিগরির দিকটা নির্দেশনা দেওয়ার জন্য যারা কাজ করে তাদেরকে ফি দিতে হয়, সেটা হলো কারখানার কারিগরি নির্দেশনা ফি। পণ্যের মান নিয়ন্ত্রণ খরচ, অর্থাৎ এই যে সকল পণ্যদ্রব্যগুলো উৎপাদন হচ্ছে তাদের সুষ্ঠু মান বজায় রাখার জন্য কিছু এক্সট্রা খরচ করতে হয়, সেটা হলো কারখানার মান নিয়ন্ত্রণ খরচ। তারপরে আছে কারখানার ভোগপণ্য ক্রয়, ভোগপণ্যের প্রারম্ভিক মজুদ, ভোগপণ্যের সমাপনী মজুদ। সর্বোপরি শিক্ষার্থী বন্ধুরা, আরও আছে পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মালামাল, পরোক্ষ মজুরি বা শ্রম, পরোক্ষ খরচ। এই পরোক্ষ খরচগুলো কি, এগুলো নিয়ে আমি আলাদা লেকচার দিব, তখন তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমি প্রায় 32 ধরনের খরচের তালিকা দিয়েছি, এই কারখানায় যে খরচগুলো হয়ে থাকে। আর এই শুধু কারখানা সচল রাখতে এই খরচগুলো করতে হয়। এগুলো হলো কারখানার উপরি ব্যয়, আর এগুলো পরিচালন ব্যয়ের অন্তর্গত। এগুলো সম্পর্কে যদি তোমরা শিক্ষার্থী বন্ধুরা আরও বিস্তারিত ভালোভাবে জানতে চাও, তাহলে মার্কেটে আমার একটি পয়েন্ট অফ অ্যাকাউন্টিং নামক বই রয়েছে, সেই বইটি তোমরা সংগ্রহ করতে পারো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অত্যন্ত তথ্য নির্ভর এবং বিশেষ কৌশল নির্ভর ও বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণমূলক এই ক্লাসটি থেকে ব্যাপক উপকৃত হয়েছে। তাই অনুরূপ ক্লাস পেতে, শুনতে পয়েন্ট অফ অ্যাকাউন্টিং এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।